হার কিপটে রমাকান্ত বউয়ের পাল্লায় পড়ে বহু কষ্টে এক টোস্টার নিয়ে চলে যায় বিয়ের দাওয়াত খেতে। কিন্তু যেই না সেই বিয়ে ভেঙে যায় তখনই রমাকান্ত উঠে পড়ে লাগে তার টোস্টার ফেরত নিয়ে আসতে। তবে এই টোস্টারের চক্করে পড়েই সে ফেসে যায় ভয়ঙ্কর মার্ডার কেসে। এবার সে কি করবে, কি করে এই মুসিবত থেকে রেহাই পাবে? আর যেই টোস্টারের জন্য এত কিছু, শেষ পর্যন্ত সে কি পারবে তার সেই টোস্টারটা উদ্ধার করতে? সেটাই দেখবো আজকের গল্প টোস্টারে। শুরুতেই আমাদেরকে রমাকান্ত নামের একজন লোককে দেখানো হয়। সে অন্ধকারের মধ্যে একটা পরিত্যক্ত জায়গায় গিয়ে মাটি খুঁড়তে থাকে। তখন তার সাথে আমরা আর একজন অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পাই। রমাকান্ত তার কাছে জিজ্ঞাসা করতে থাকে যে কবরে লাশ কিভাবে রাখতে হয়। তারা তো তাদের ধর্মের লাশ পুড়িয়ে দেয়, এর জন্য তার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে একজনকে দেখানো হয় যে কিনা পরবর্তী ইলেকশনে মন্ত্রী হওয়ার জন্য দাঁড়িয়েছে। আর একটা ম্যাসাজ পার্লারে দেহ ব্যবসার মতো ইল্লিগাল কাজ হয়। এই জিনিসটাই মিডিয়ার সামনে সে আজ নিয়ে এসেছিল। আর সবাইকে সে বলতে থাকে যে তাকে যদি ভোট দিয়ে তারা মুন্সি বানিয়ে দেয় তাহলে এই ধরনের যত অনৈতিক কাজবাজ আছে সে সবকিছু পুলিশের সামনে আর জনতার সামনে নিয়ে আসবে। মিডিয়ার সামনে এমন বড় বড় কথা বলে যাওয়ার পরে সে নিজেই তার পেন্ট হাউসে গিয়ে দুজন মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। আর তাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার পরই সে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। আমরা দেখতে পাই সে বেরিয়ে যাওয়ার পরেই তার বাড়িতে যেই লোকটা গাছে পানি দেওয়ার কাজ করছিল সে বাড়ির ভেতর প্রবেশ করে। আমরা দেখতে পাই যে সে সেখানে একটা স্পাই ক্যামেরা লুকিয়ে রেখেছিল। সে ক্যামেরা বের করে সেও বাড়ি থেকে বেরিয়ে যায়। সে সেখান থেকে যাওয়ার পথে ক্যামেরাতে যে ভিডিও রেকর্ড করা হয়েছিল সেটা দেখতে থাকে। আর সেখানেই পদপ্রার্থী মন্ত্রী ওই দুইজন মহিলার সাথে যেই ঘনিষ্ঠ সম্পর্ক করেছিল সেই সবকিছুর রেকর্ড হয়ে গেছে। সে তখন একটা অন্য নাম্বার থেকে মন্ত্রীর কাছে মেসেজ পাঠায় আর বলতে থাকে যে তার ভিডিও তার কাছে আছে। এই বলে সে তাকে এই ভিডিওর ছোট্ট একটা অংশ মন্ত্রীকে পাঠিয়ে দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে কিছুদিন আগের দৃশ্য দেখানো হয়। আমরা রমাকান্তকে দেখতে পাই। সে সকালে উঠেই জগিং করার জন্য বেরিয়েছিল। জগিং করতে করতে সে ফোন সেন্টারের একটা মেয়ের সাথে কথা বলতে থাকে। আমরা তখন জানতে পারি যে ফোন সেন্টার থেকে রমাকান্তর ওয়াইফ শিল্পার নাম্বারে এই মাসে 6 টাকা অতিরিক্ত বিল করা হয়েছে। তাই রমাকান্ত তাদের সাথে 6 টাকা রিফান্ড করে দেওয়ার জন্য বলছে। মাত্র 6 টাকার জন্য রমাকান্ত কল সেন্টারের ওই মেয়েটাকে মিথ্যা কথা বলতে থাকে। সে তাকে বলতে থাকে যে তার 73 বছর বয়স হয়েছে। এই বয়সে তারা যদি তার 6 টাকা ফেরত না দেয় তাহলে সে হার্ট অ্যাটাক করেই মারা যাবে। এসব কথা শুনে কল সেন্টার থেকে তাকে বলা হয় যে পরের মাসের বিল থেকে এই 6 টাকা কেটে নেওয়া হবে। এ কথা শুনেই তখন রমাকান্ত শান্ত হয়। আচ্ছা, আমার গলার অবস্থা খুব একটা ভালো না, তাই আশা করছি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এরপরই সে কলা কিনে তার বাসায় যেতে নেয়। তখনই আমরা একটু আগে যে ছেলেটাকে দেখেছিলাম সেই ছেলেটাকে দেখি। সে সেখানে আসে। আমরা জানতে পারি তার নাম হলো রবিন। রবিন হলো রমাকান্ত যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিকের একমাত্র ছেলে। সে সবসময় নিজের মতো ঘুরে বেড়ায়। তাকে দেখলে মনে হয় যে একটা গুন্ডা। আর এখন তো সে চুপি চুপি মন্ত্রীকে ব্ল্যাকমেল করার কাজও করছে। যাক, সে অটোতে করে আসলে রমাকান্তকে দেখে তার কাছে 500 টাকা চায় আর বলে যে সে যেন তার অটোর ভাড়াটা দিয়ে দেয়। কিন্তু রমাকান্ত 500 টাকা শুনে সেখান থেকে পালায়। এখানে আগে থেকেই বলে দেই, রমাকান্তর কাজবাজ দিয়ে আমরা তো অবশ্যই বুঝে গেছি যে সে প্রচন্ড কিপটা একজন মানুষ। 6 টাকার জন্য সে অনেকবার কল করে কল সেন্টারে জ্বালাতন করেছে। তাছাড়া রোজকার দিনে সে অনেক ধরনের কিপটামির কাজ করে থাকে। দেখা যায় সে পালিয়ে তাড়াতাড়ি করে তার বাসায় চলে আসে। সেখানে আমরা রমাকান্তর ওয়াইফ শিল্পাকে দেখতে পাই। শিল্পা সবসময় ক্রাইম শো দেখতে পছন্দ করে আর সবকিছু নিয়ে সন্দেহ করতে পছন্দ করে। তাছাড়া সে রমাকান্তর কিপটামির কথা জেনেই তাকে বিয়ে করেছে। কিন্তু তারপরেও প্রতিদিন রমাকান্তর কিপটামির জন্য সে অনেক বিরক্ত হতো। দেখা যায় রমাকান্ত আজকেও বাসায় এসেই লাইট বন্ধ করে, তারপর বলতে থাকে যে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। এই বলে সে ফ্যানও বন্ধ করে দেয়। বুঝুন কি অবস্থা। শিল্পা তাকে কিছুই বলে না। যাক, এরপরই রমাকান্ত শিল্পাকে অনেক বরত্ব করে বলতে থাকে যে ফোন সেন্টার থেকে তার ফোনে যে 6 টাকা বেশি কাটা হয়েছিল সেই 6 টাকা তারা আবারও পরের মাসে রিফান্ড করে দিবে। এই কথা শুনেও শিল্পা একদমই অবাক হয় না, কারণ সে জানতো যে টাকা বাঁচানোর জন্য রমাকান্ত যে কোনো কিছু করতে পারে। শিল্পা তার কথার খুব একটা পাত্তা না দিয়ে তাকে বলতে থাকে যে তার গুরুজি আছে আর গুরুজির মেয়ের বিয়ে।
এখানে বলে দেই, শিল্পা যাকে গুরুজি ডাকছে সে হলো একজন ক্যারাটের টিচার। শিল্পা তার কাছ থেকে ক্যারাটে শিখেছিল আর ব্ল্যাক বেল্টও পেয়েছিল। তো একটা বিয়ের দাওয়াত আছে। এই কথা শুনে তো রমাকান্ত অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তাহলে আর তাদেরকে রাতে রান্না করতে হবে না, সেখানে গিয়ে তারা ফ্রিতে রাতের খাবার খেতে পারবে। কিন্তু শিল্পা জানায় তারা সেখানে গেলে তাদেরকে গিফট নিয়ে যেতে হবে, ফ্রি ফ্রি তো আর তারা যেতে পারবে না। তাই রমাকান্ত সন্ধ্যার সময় যেন একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসে, তাহলে তারা একসাথে গিফট কিনতে যেতে পারবে। গিফটের কথা শুনে তখন রমাকান্তের মুড খারাপ হয়ে যায়, আর এখন বিয়েতে গেলে তাকে টাকা দিয়ে গিফট কিনতে হবে। সে তখন শিল্পাকে বলতে থাকে যে তাহলে তাদের বিয়েতে যাওয়ার প্রয়োজন নেই, তারা বাসাতেই কিছু একটা রান্না করে খেয়ে নিবে। কিন্তু শিল্পা বলে তার গুরুজির মেয়ের বিয়ে, সেখানে তো সে অবশ্যই যাবে আর দামি গিফটও নিয়ে যাবে। ব্যাস, আর কোনো কথা সে শুনবে না। রমাকান্ত কি করবে কিছুই বুঝতে পারছিল না। যাই হোক, এরপর আমাদেরকে দেখানো হয় মিসেস ডিসুজাকে। সে হলো এই বিল্ডিং এর মালিক, আর রমাকান্ত তারই বিল্ডিং এ ভাড়া থাকে। মিসেস ডিসুজার ব্যাপারে যদি বলি, তাহলে তার টোস্ট খাওয়া অনেক বেশি পছন্দ, আর তাছাড়া তার সারা জীবনের জন্য কনস্টিপেশনের সমস্যা ছিল, তো সে তার মন মতো টোস্ট খাচ্ছিল। তখন রমাকান্ত সেখানে চলে আসে। সে ইচ্ছে করেই ব্রেকফাস্টের টাইমে এখানে এসেছিল, যাতে করে বাসায় তার ব্রেকফাস্ট না করতে হয়, সে এখানে ফ্রিতে ব্রেকফাস্ট করতে পারে। তাছাড়া সে ডিসুজার জন্য কনস্টিপেশনের নতুন ওষুধও নিয়ে আসে। এই বাহানা দিয়েই সে অনেকগুলো টোস্ট খেয়ে নেয়। টোস্টে মাখন লাগানোর সাথে সাথে রমাকান্ত তার কথায়ও বেশ মাখন লাগাতে থাকে, আর মিসেস ডিসুজাকে বলতে থাকে আসলে সে আর শিল্পা মিলে একটা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছিল। এখন বাচ্চা হলে তো খরচ অনেক বেশি বেড়ে যাবে, রেন্টও যদি এত বেশি থাকে তাহলে তার জন্য একটা বাচ্চাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে বড় করা অনেক কষ্টের হয়ে যাবে। এই সব কিছুই ছিল মিথ্যা কথা। আসলে শিল্পা রমাকান্তকে বাচ্চা নেওয়ার জন্য অনেক দিন ধরে বলছিল, কিন্তু রমাকান্ত প্রত্যেকবার তাকে বলতো যে বাচ্চা নেওয়া মানে হলো লাইফ টাইম ইনভেস্টমেন্ট, কিন্তু এর বদলে এর থেকে কোনো কিছুই পাওয়া যায় না, তাই তারা বাচ্চা এখন নিবে না। কিন্তু এখানে এসে সে ইচ্ছে করে বাড়িওয়ালাকে মিথ্যা কথা বলে, যাতে করে সে ইমোশনাল হয়ে বাসা ভাড়া কমিয়ে দেয়। বাড়িওয়ালা তার কথা শুনে তখনই 500 টাকা কম করে দেয়, কিন্তু রমাকান্ত এতে মোটেও স্যাটিসফাইড হয় না, তার আরো টাকা কম করার ছিল। এই নিয়েই সে বলতে যাবে, তখনই সেখানে বাড়িওয়ালার ছেলে রবিন চলে আসে, আর সে সব কথা শুনে তার মাকে বলতে থাকে যে সে যেন এই রমাকান্তের কথা না শোনে, তার বাড়ি ভাড়া একদমই কম করা উচিত না। কিন্তু বাড়িওয়ালা এখানে রবিনের কোনো কথাই শোনে না। সে তো উল্টো রবিনকে বলতে থাকে যে এটা তার বাড়ি, তো সে বাড়ি ভাড়া কমাবে নাকি বাড়াবে এটা সে নিজে সিদ্ধান্ত নিবে। রবিন যেন এর মধ্যে কোনো কথাই না বলে। এর থেকেই বোঝা যায় রবিনের মা রবিনকে সহ্যই করতে পারতো না। যাক, তারা কথা বলছিল, তখনই সেখানে তাদের পাশের বিল্ডিং থেকে একজন নেইবার চলে আসে। তার নাম হলো মিসেস ক্যারল। সে প্রতিনিয়ত মিসেস ডিসুজার সাথে দেখা করার জন্য আসে, আর তার জন্য অনেক ধরনের খাবারও নিয়ে আসে। তাকে দেখেই মনে হয় যে সে খুবই ভদ্র আর অনেক ইনোসেন্ট একজন মহিলা। সেও মিসেস ডিসুজার বয়সী ছিল। রমাকান্ত তার সাথেও অনেক ভালো করে কথা বলতো। এরপরই সে সেখান থেকে তার দোকানে চলে আসে। রমাকান্তর একটা পারফিউমের দোকান ছিল, আর সে সস্তা জিনিস অনেক বেশি দামে বিক্রি করত। দেখা যায় আজ দুবাই থেকে অনেকগুলো পারফিউমের বক্স এসেছে, যেগুলো গুড্ডু নামের একজন পরিচিত ডিলার রমাকান্তর দোকানে নিয়ে এসেছিল। কিন্তু এখানেও রমাকান্ত গুড্ডুর সাথে পারফিউমের প্রাইস নিয়ে বার্গেনিং করতে থাকে। গুড্ডু তখন তাকে বলতে থাকে যে তার অরিজিনাল জিনিস রমাকান্ত নকল দামে কেনে, আর নিজের ডুপ্লিকেট জিনিস সে অরিজিনাল দামে বিক্রি করে। তার বিজনেস সে কিভাবে করে এটা গুড্ডু তো বেশ ভালোভাবেই জানে, তাই সে যেন তার সাথে মালের দাম নিয়ে বার্গেনিং না করে। রমাকান্ত তখন চুপ হয়ে যায়। এরপর সন্ধ্যাবেলায় আমাদের দেখানো হয় রমাকান্তকে শিল্পা তাড়াতাড়ি বাসায় ফেরার জন্য বলেছিল, কিন্তু সে বাসায় ফিরতে দেরি করে। শিল্পা তখন নিজেই রেডি হয়ে নেয় আর রমাকান্তর জন্য একটা কোট নিয়ে তার দোকানে চলে আসে। এরপর সে রমাকান্তকে বলতে থাকে যে তাদেরকে এখন উপহার কেনার জন্য যেতে হবে, কিন্তু রমাকান্ত বলে সে অলরেডি অনেক দামি একটা উপহার কিনেছে আর সেটা প্যাক করেও রেখে দিয়েছে। এই কথা শুনে শিল্পার সন্দেহ হয়। সে তখন ওই বক্স খুলে দেখে তার মধ্যে রমাকান্ত টেস্টার পারফিউম রেখে দিয়েছিল। শিল্পা তখন রমাকান্তের উপর অনেক বেশি রেগে যায় আর তাকে নিয়ে তখনই একটা ইলেকট্রনিকের শোরুমে চলে যায়। সেখানে গিয়ে সে 5000 টাকার একটা টোস্টার পছন্দ করে আর বলতে থাকে যে তারা গিফট এটাই কিনবে। এই শুনে তো রমাকান্তর চোখ কপালে। সে তো 500 টাকার মধ্যে কোনো গিফট কিনতে চেয়েছিল, কিন্তু শিল্পা তো তার কোনো কথাই শোনে না। সে তো ঠিক করেই নেয় যে সে রমাকান্তকে দিয়ে একটা দামি গিফট কিনেই ছাড়বে। শিল্পা জেদের জন্য রমাকান্তকে টোস্টার কিনতেই হয়। এরপর তারা বিয়েতে পৌঁছে যায়। তারা যখন স্টেজে উঠে গিফট দেওয়ার জন্য গিয়েছিল, তখন রমাকান্ত তাদেরকে বলতে থাকে যে তারা যেন এই টোস্টার সাবধানে রাখে, কারণ এটা অনেক দামি। এটাকে সে 6000 টাকা দিয়ে কিনেছে।
মানে সে একটু বাড়িয়ে বাড়িয়ে বলছিল আর কি। সে যখন এমনটা বলছিল তখন শিল্পা অনেক বেশি এম্বারেস ফিল করতে থাকে। সে রমাকান্তকে বলে কাউকে টোস্টারের দাম জানানোর কোনো দরকার ছিল না, কিন্তু রমাকান্ত তো রমাকান্ত, সে তো বলবেই, কারণ তার এতগুলো টাকা খসে গেল। এরপর দেখানো হয় সে খাবারের সেকশনে গিয়ে 2 প্লেট খাবার নিয়ে আসে। টোস্টারের দাম সে এখন খাবার খেয়ে উসুল করবে। তাছাড়া সে তার সাথে করে একটা পলিথিনও নিয়ে এসেছিল। বাড়তি খাবার সে পলিথিনের মধ্যে নিয়ে নেয়। এরপরই রমাকান্ত আরো খাবার খেয়ে সেখান থেকে বাসায় চলে আসে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। গুরুজির কাছ থেকে শিল্পার কাছে কল আসে। গুরুজি শিল্পাকে জানায় যে কাল যখন তার মেয়ের বিয়ে হচ্ছিল আর যখন 7 পাকে বাধা হতে যাবে তখনই সেখানে বরের গার্লফ্রেন্ড চলে আসে, আর সে ছিল প্রেগন্যান্ট। তার জন্যই বিয়েটা সেখানে ভেঙে যায়। শিল্পা তখন এই ব্যাপারে রমাকান্তকে জানায়। তার গুরুজির মেয়ের জন্য অনেক দুশ্চিন্তা হচ্ছিল, কিন্তু এই দিকে রমাকান্ত তার দেওয়া টোস্টার নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। সে ভাবতে থাকে যে যেহেতু এখন বিয়েটাই ভেঙে গেছে তাহলে তার গিফট তার ফেরত আনা উচিত। তাই সে শিল্পাকে এ ব্যাপারে কিছু না জানিয়ে নিজেই গুরুজির বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে প্রথমে গুরুজির মেয়ের বিয়ে ভাঙা নিয়ে দুঃখ প্রকাশ করে, আর সুযোগ বুঝে তাদের কাছে তার দেওয়া টোস্টার ফেরত দেওয়ার জন্য বলতে থাকে। এ কথা শুনে তো তখন গুরুজি এবং তার পরিবারের সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, যেমন আবার কেউ করে নাকি। এদিকে তাদের বাড়ির মেয়ের বিয়ে ভেঙে গেছে, অথচ লোকটার সেটা নিয়ে টেনশন নেই। সে এখানে এসেছে তার গিফট ফেরত নেওয়ার জন্য। তারা তখন রমাকান্তকে বলতে থাকে যে বিয়ের সকল উপহার তারা একটা অনাথ আশ্রমে দান করে দিয়েছে। রমাকান্ত তো তখনই অনেক উত্তেজিত হয়ে যায় আর বলতে থাকে যে এভাবে কিভাবে তারা এত দামি গিফট অনাথ আশ্রমে দান করতে পারলো। গুরুজি তখন অনেক রেগে যায়। সে বলতে থাকে যে তাদের উপহার তারা যা ইচ্ছা তাই করবে, রমাকান্ত বলার কেউ না। আর সে যেন এক্ষুনি এই বাসা থেকে বেরিয়ে যায়। রমাকান্তকে তখন এক প্রকার ঘাড় ধাক্কা দিয়েই সেখান থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তবুও সে যাওয়ার আগে ওই অনাথ আশ্রমের নাম জানতে চায়। মানে কি একটা অবস্থা বুঝুন। সেখান থেকে নাম জেনে সে তখনই সেই অনাথ আশ্রমে পৌঁছে যায়। অনাথ আশ্রমের দায়িত্বে ছিল কবিতা নামের একজন মহিলা। রমাকান্ত দেখে কবিতা খুব মজা করে তারই টোস্টারে টোস্ট বানিয়ে খাচ্ছে। সে তখন কবিতাকে বলতে থাকে যে একটা বিয়ে বাড়ি থেকে তাদের অনাথ আশ্রমে এই টোস্টার দান করা হয়েছিল, তাই না? এই টোস্টারটা আসলে রমাকান্তের, আর সেটা ফেরত নেওয়ার জন্য এসেছে। কিন্তু কবিতা তো ছিল আর একজন। সে রমাকান্তকে বলতে থাকে যে এটা যে তার টোস্টার এর কোনো প্রমাণ আছে? রমাকান্ত তখন তাকে কোম্পানি থেকে দেওয়া লাইফ টাইম ওয়ারেন্টির কার্ড দেখায়। মহিলাটা তখন তার কাছ থেকে কার্ড রেখে দিয়ে বলতে থাকে যে তাকে ধন্যবাদ কার্ডটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এখন সে যেতে পারে। তাদেরকে এই টোস্টার দান হিসেবে দেওয়া হয়েছে, এটা তারা কিছুতেই তাকে দিতে পারবে না। রমাকান্ত তখন তাকে বারবার সেটা দেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু কবিতার লোক ডেকে তাকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু রমাকান্ত তো সেখানেই দাঁড়িয়ে থাকে। সে কোনোভাবেই বাসায় যায় না, রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করে। রাত হলেই আমরা দেখতে পাই রমাকান্ত ওই টোস্টার যেই শোরুমের সেলসম্যানের থেকে কিনেছিল তাকে কল করে, আর তাকে বলতে থাকে যে যদি সে ওই টোস্টার তাকে ফেরত দেয় তাহলে কি এটা রিফান্ড সে পেয়ে যাবে। সেলসম্যান তাকে জানায় যদি সে এটা 2-3 দিনের মধ্যে তাদের কাছে ফেরত নিয়ে আসে তাহলে তারা রিফান্ড দিতে পারবে। তো কল কেটে দেওয়ার পরেই রমাকান্তর মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবতে থাকে সে যখন অনাথ আশ্রম থেকে ওই মহিলা বেরিয়ে যাবে তখনই ভেতরে যাবে আর তার টোস্টারটা চুরি করে নিয়ে আসবে। তাই যখনই সে দেখে কবিতা অটোতে করে সেখান থেকে চলে গেছে তখনই সে চুপি চুপি অনাথ আশ্রমের ভেতরে প্রবেশ করে আর চুপচাপ সেখান থেকে টোস্টারটা চুরি করে নেয়। তাছাড়া টেবিলের উপরে বিস্কিটের প্যাকেট রাখা ছিল, সেখান থেকেও 2টো বিস্কিটের প্যাকেট সে চুরি করে। এরপর যখন সে দেয়াল টপকে সেখান থেকে পালিয়ে যাবে তখনই তার কাছে শিল্পার কল আসে, আর শিল্পা তাকে বলতে থাকে যে সে গুরুজির বাসায় কেন গিয়েছিল আর সেখানে গিয়ে সে যা করেছে তাকে সে ঠিক করেছে। দেয়ালের উপর দাঁড়িয়ে থেকেই রমাকান্ত তখন শিল্পাকে বোঝানোর চেষ্টা করে। তখনই অনাথ আশ্রমের ভেতর থেকে বাচ্চারা তাকে দেখে ফেলে আর চোর চোর বলে চিৎকার করতে থাকে। রমাকান্ত তখন তাড়াতাড়ি করে নিচে নেমে তার স্কুটারে করে কোনো মতে সেখান থেকে বাসায় চলে আসে। এরপর আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। রমাকান্ত বাথরুমে গোসল করছিল, তখন বের হয়ে দেখে সেখানে বাসায় পুলিশ এসেছে, কারণ কবিতা পুলিশের কাছে তাদের অনাথ আশ্রম থেকে টোস্টার চুরি যাওয়ার কমপ্লেন করেছে। আর রমাকান্ত সেদিন অনাথ আশ্রমে টোস্টার নেওয়ার জন্য গিয়েছিল, এর জন্য কবিতা সবার আগে তার উপরেই সন্দেহ করেছে। তো পুলিশও রমাকান্তের বাসায় আসে আর তার কাছে জিজ্ঞাসাবাদ করতে থাকে। রমাকান্ত তাকে বলতে থাকে যে সে তো শুধুমাত্র টোস্টারের ওয়ারেন্টি কার্ড তাদের কাছে দেওয়ার জন্য গিয়েছিল, কিন্তু পুলিশ তো এটা বলতে থাকে যে টোস্টার নিশ্চয়ই রমাকান্ত চুরি করে তার বাসাতেই কোথাও লুকিয়ে রেখেছে। পুলিশের এইসব কথা শুনে শিল্পাও রমাকান্তকেই সন্দেহ করতে থাকে।
কারণ সে তো টোস্টার নিয়ে অলরেডি গুরুজির বাসায় এরকম আচরণ করে এসেছিল। তাই অনাথ আশ্রম থেকে সে চুরি করতেও যেতে পারে। এজন্য সে নিজেই পুলিশ অফিসারদেরকে বলতে থাকে যে তাদের যদি রমাকান্তের উপরে সন্দেহ থাকে তাহলে যেন তারা পুরো ঘর সার্চ করে দেখে। কিন্তু পুলিশ সব জায়গায় তল্লাশি করেও কোথাও টোস্টার পায় না, আর এর জন্য তারা তখন সেখান থেকে চলে যায়। টোস্টার না পাওয়া গেলে তখন শিল্পার রমাকান্তের উপরে সন্দেহ করার জন্য বেশ খারাপ লাগতে থাকে। সে তার কাছে তখনই তাকে সন্দেহ করার জন্য ক্ষমা চায়, কিন্তু রমাকান্ত তো তখন উল্টো তার উপরে রাগ করার নাটক করে আর সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে রবিনকে দেখানো হয়। সে একজন অপরিচিত ব্যক্তির সাথে চ্যাট করছিল, যে কিনা তাকে একটা শপিং মলে ডাকে। এই লোক ছিল মন্ত্রী। যখন রবিনের ব্ল্যাকমেলিং এর মেসেজ সে পায় তখন সে রবিনের কাছে জিজ্ঞেস করে যে সে কত টাকা চায়। রবিন জানায় যে তাকে 2 কোটি টাকা দিতে হবে। তখন মন্ত্রী তাকে বলে যে সে তাকে তার একজন লোকের নাম্বার দিচ্ছে, সে যেন তার সাথে কথা বলে দেখা করে আর তার সাথেই ডিল করে নেয়। রবিন তখন মন্ত্রীর সেই লোকের সাথে কথা বলে, তার সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু সে যখন বেরোবে তখনই তার মা অর্থাৎ মিসেস ডিসুজা তাকে বলতে থাকে যে তার টোস্টার খারাপ হয়ে গেছে, সে যেন এটা নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসে। সে যখন এমনটা বলছিল তখন রবিনের সামনে একটা টোস্টার রাখা ছিল, কিন্তু আমরা দেখতে পাই এই টোস্টার তো রমাকান্তের। সে রাতের বেলা ডিসুজার বাড়িতে টোস্টারটা রেখে গিয়েছিল। রবিন মনে করে যে তার মা হয়তো এই টোস্টার নিয়ে যাওয়ার জন্য বলছে, তাই সে সেটা নিয়েই বেরিয়ে পড়ে। কিন্তু তার মা তো তখন অন্য একটা টোস্টারের কথা বলছিল। তো সে যখন এই টোস্টার নিয়ে যেতে থাকে তখন রমাকান্ত বাইরেই তার দোকানে যাওয়ার জন্য বের হচ্ছিল। সে তখন রবিনকে তার টোস্টারের সাথে দেখে ফেলে, আর তাকে দেখেই তো সে ফলো করতে শুরু করে। রমাকান্ত রবিনের পিছু করতে করতে মল পর্যন্ত চলে আসে। সে তখন তার পেছনেই ছিল। এখানে আমরা রবিনকে দেখতে পাই সেই মন্ত্রীর বলে দেওয়া লোকের সাথে দেখা করে। লোকটার সাথে কথা বললেই রবিন তো অনেকটা ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে লোকটা কোনো সাধারণ লোক ছিল না, সে নিশ্চয়ই কোনো পুলিশ অফিসার। তাই সে ঠিক করে যে সে কিছুতেই এই অফিসারের সাথে কোনো ডিল করবে না। সে তার সাথে টাকার বিষয়ে কোনোই কথা বলে না, তাড়াতাড়ি নিজের জান বাঁচিয়ে কোনো মতে বাসায় চলে আসে। বাসায় আসার পরই রবিন বুঝতে পারে সে যদি নিজের কাছে মন্ত্রীর ভিডিওর মেমোরি কার্ড রেখে দেয় তাহলে সেটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। তাই সে তখন ওই টোস্টারের মধ্যেই মেমোরি কার্ড রেখে দেয়। অন্যদিকে আমাদেরকে তখন রবিনের মাকে দেখানো হয়। সে তখন ওয়াশরুমে ছিল। সেই সময় রবিন তার কাছে যায় আর জিজ্ঞেস করে যে সে এখনো ওয়াশরুম থেকে কেন বের হচ্ছে না। তার মা তখনও তার সাথে খারাপ আচরণ করছিল। আমরা দেখতে পাই সে কনস্টিপেশনের জন্য বাথরুম করতে পারছিল না, আর বেশি জোর লাগাতে গেলে সে সেই অবস্থাতেই মারা যায়। পরদিন দেখানো হয় বিল্ডিং এর সবাই শ্রাদ্ধের জন্য তাদের বাসায় চলে আসে। সেখানে আমরা পাশের বিল্ডিং এর মিসেস ক্যারলকেও দেখতে পাই। রমাকান্ত ও শিল্পা সেখানে এসেছিল। আমরা তখন রবিনকে দেখি তার মা মারা যাওয়ার জন্য সে অনেক বেশি দুঃখ পাচ্ছিল। সে শুধুই কান্না করতে থাকে। এরপর দেখানো হয় রমাকান্ত সবার সামনে আসে আর সে মিসেস ডিসুজার জন্য একটা স্পিচ দিতে থাকে। সে বলতে থাকে যে মিসেস ডিসুজা তাকে তার নিজের ছেলের থেকেও বেশি মনে করত, আর সে তাকে মারা যাওয়ার আগে এটাও বলেছিল যে রমাকান্তর বাসা ভাড়া 5,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে তখন রবিন বলতে থাকে যে সে মিথ্যা কথা বলছে, কিন্তু রমাকান্ত বলে সে কি কোনো মরা মানুষকে নিয়ে মিথ্যা কথা বলবে নাকি। তবে আমরা তো খুব ভালো করেই জানি যে রমাকান্ত আসলেই মিথ্যা কথা বলছিল। এরই মধ্যে রমাকান্তর কাছে সেই সেলসম্যানের কল আসে আর সে তাকে বলতে থাকে যে সে যেন কালকের মধ্যেই টোস্টার নিয়ে তাদের দোকানে আসে, তাহলেই তাকে রিফান্ড দেওয়া হবে। এই কথা শুনে রমাকান্ত তখনই তাদেরকে রেখে চলে যায় আর সেখান থেকে নিজের টোস্টার নিয়ে যেতে থাকে। কিন্তু এই টোস্টারের মধ্যে তো এখন রবিনের রাখা সেই মেমোরি কার্ড ছিল। তাই রবিন যখন দেখতে পায় রমাকান্ত ওই টোস্টার নিয়ে যাচ্ছে তখন সে তাকে বলতে থাকে যে কি ব্যাপার, এটা তার মায়ের টোস্টার, সে কেন নিয়ে যাচ্ছে। রমাকান্ত বলতে থাকে যে এটা তার টোস্টার, সে রেখে গিয়েছিল। কিন্তু রবিন তো তার কথা একদমই বিশ্বাস করে না। তখন রমাকান্তকে বাধ্য হয়ে টোস্টার ছাড়াই সেখান থেকে যেতে হয়। কিন্তু সে রাতের বেলা বোরখা পরে চোরের মতো আবারও রবিনের বাসায় ঢোকে আর সেখান থেকে টোস্টার নিয়ে এসে বের হতেই যাবে তখনই রবিন তাকে দেখে ফেলে। কিন্তু রবিন মদ খাওয়া অবস্থায় ছিল, তাই সে প্রথমে তাকে চিনতে পারে না। সে মনে করে যে স্বর্গ হতে হয়তো তার মা তার সাথে দেখা করার জন্য এসেছে। তবে কিছুক্ষণ পরেই সে যখন রমাকান্তের হাতে সেই টোস্টার দেখতে পায় তখনই তো সে তাকে চিনে ফেলে। সে রমাকান্তর হাত থেকে টোস্টার নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু রমাকান্ত তাকে একদমই দিতে চায় না। আর এটা করতে করতেই তারা বেলকনিতে চলে যায় আর সেখানে গিয়েই
তাদের মধ্যে হাতাহাতি হতে থাকে। এক পর্যায়ে দুর্ঘটনাবশত রবিনের গায়ে ধাক্কা লাগলে সে বেলকনি থেকেই নিচে পড়ে যায়। এটা দেখে রমাকান্ত তো অনেক বেশি ঘাবড়ে যায়। সে তখনই নিচে গিয়ে রবিন বেঁচে আছে কিনা সেটা চেক করে, কিন্তু দেখে সে মারা গেছে। রমাকান্ত তখন ভীষণ ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি বাসায় চলে আসে। সে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। সে এখন বুঝতে পারছে না যে তার কি করা উচিত। সে তখনই থানায় কল করে আর পুলিশ অফিসারকে সব সত্যি কথা জানিয়ে দেয়। কিন্তু সব কথা বলার পরে সে জানতে পারে যে পুলিশ অফিসার তো তার কথা না শুনে সেখানে আরেকজন চোরকে নিয়ে ব্যস্ত, যার জন্য সে এতক্ষণ যা কিছু কনফেশন করেছে পুলিশ অফিসার তার কিছুই শুনতে পারেনি। এর জন্য সে ক্রেডিট কার্ডের জন্য কল করেছে বলে কলটি সেখানেই কেটে দেয়। অর্থাৎ সে ঠিক করে যে ব্যাপারে সে কাউকে জানাবে না। তো এরপরই ভোরবেলা আমরা রমাকান্তকে দেখি সে ওই টোস্টার নিয়ে সেই শোরুমের সামনে পৌঁছে যায়। তখনই শিল্পা তাকে কল করে আর বলতে থাকে যে রবিন মারা গেছে, তার লাশ বেলকনির ঠিক নিচে পড়া ছিল। হয়তো সে আত্মহনন করেছে, না হয় সে খুন হয়েছে। রমাকান্ত তো এই ব্যাপারে আগে থেকেই জানতো, তাই সে শিল্পার সামনে অবাক হওয়ার নাটক করে আর তাকে বলে সে যেন পুলিশ আসলে এই কেস থেকে দূরে থাকে। এই বলেই সে কল কেটে দেয়। এরপর সে টোস্টার রিটার্ন করার জন্য যায়, কিন্তু সেখানের পলিসি ছিল যে যদি টোস্টার ইউজ করা হয়ে থাকে তাহলে সেটা রিফান্ড নেওয়া হবে না। তো যখন তারা চেক করে তখন দেখে যে টোস্টার ইউজ করা হয়েছে। তাছাড়া এর উপর একটা স্টিকারও লাগানো হয়েছিল, যেটা কিনা আগের দিন রাতেই রমাকান্ত ওঠানোর চেষ্টা করেছিল। দেখে বোঝাই যাচ্ছে টোস্টার আর নতুন নেই। এই জন্য তারা এটার রিফান্ড দিতে রাজি হয় না। রমাকান্ত তখন এটা নিয়ে সিন ক্রিয়েট করতে থাকে। সে সময় সেলসম্যান বাধ্য হয়ে সিকিউরিটি ডেকে তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর সে যখন সেখান থেকে চলে যাবে তখনই তার কাছে আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। সেখানে তাকে একটা ভিডিও পাঠানো হয়েছিল। সে ওই ভিডিও ওপেন করে দেখে কেউ একজন আগের রাতে তার আর রবিনের ধস্তাধস্তির ভিডিও করে নিয়েছে। আর সেখানে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে রমাকান্তের ধাক্কা লাগার জন্যই রবিন ব্যালকনি থেকে পড়ে গেছে। এটা দেখে রমাকান্ত কাঁদতে শুরু করে। সে মেসেজ করে জিজ্ঞেস করে যে কে তাকে এভাবে ব্ল্যাকমেইল করছে আর সে তার কাছ থেকে কি চায়। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় রবিনের বাড়িতে তার এই মৃত্যু নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ অফিসাররা চলে আসে। সেখানে মেইন ইনভেস্টিগেশন অফিসার ছিল যাকে আমরা একদিন আগে রবিনের সাথে দেখা করতে দেখেছিলাম, যে কিনা মন্ত্রীরই লোক ছিল। সে ছিল এই কেসের মেইন ইনভেস্টিগেটর অফিসার। তার নাম হলো বিক্রম। বিক্রম ইচ্ছে করে এই কেস নিয়েছিল, কারণ তাহলে সে এখানে মন্ত্রীর সেই ভিডিওর জন্য খোঁজাখুঁজি করতে পারবে। সে সবকিছু চেক করতে থাকে। তাছাড়া তার মনে পড়ে যায় যে আগের দিন সে রবিনের হাতে একটা টোস্টার দেখেছিল। তাই তার মনে হয় যে রবিন হয়তো ওই টোস্টারের মধ্যেই প্রমাণ লুকিয়ে রেখেছে। তাই সে তখন পুরো ঘরে টোস্টার খুঁজতে থাকে। তবে সে যেই টোস্টার দেখেছিল সেটা সে কোথাও খুঁজে পাচ্ছিল না। বিক্রম তখন তার সহযোগী পুলিশ অফিসারদের কাছে জিজ্ঞাসা করে যে এই বাসা থেকে কি কিছু চুরি হয়েছে নাকি। তারা জানায় না, এমন কিছুই তো হয়নি। বিক্রম তখন টোস্টার কোথায় গেল এটা নিয়েই ভাবতে থাকে। এরপর সে বাইরে বের হয়ে আলাদাভাবে লুকিয়ে মন্ত্রীকে কল করে আর বলতে থাকে যে সে টোস্টার খুঁজে পেলেই প্রমাণ খুঁজে পাবে। সে যখন এগুলো বলছিল তখন শিল্পা তাদের সব কথা শুনে নেয়। এমনিতেই তো শিল্পার ক্রাইম শো অনেক বেশি পছন্দ, তাই এমন একটা কেস সোসাইটিতে হলে সে নিজের কিউরিসিটি একদমই দমিয়ে রাখতে পারে না। অফিসারের ফোনে কথা বলা শেষ হলে শিল্পা তার কাছে আসে আর বলতে থাকে যে তারও সন্দেহ হয়েছিল যে এখানে নিশ্চয়ই খুন হয়েছে। ইন্সপেক্টর বিক্রম তখন অন্য বিষয় নিয়ে মন্ত্রীর সাথে কথা বলছিল, কিন্তু শিল্পা তার মতো মার্ডার হওয়ার কথা বলতে থাকে। বিক্রম তো তার কথায় পাত্তাই দেয় না, কেননা এই কেস নিয়ে তার কিছুই যায় আসে না। তার শুধু প্রমাণ পেলেই চলবে। এরপর আবারও আমাদেরকে রমাকান্তকে দেখানো হয়। সে যখন তার বিল্ডিং এর কাছে পৌঁছে যায় তখন তার কাছে আবারও সেই আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে আর তাকে বলা হয় যে সে যেন পাশের বিল্ডিং এ 206 নম্বর ফ্ল্যাটে চলে আসে, যেটা কিনা মিসেস ক্যারলের ছিল। রমাকান্ত তখন একটু সাহস ফিরে পায়, কারণ মিসেস ক্যারল তো অনেক ইনোসেন্ট। সে নিশ্চয়ই যদি তাকে বুঝিয়ে বলে তাহলে সে ভিডিওটা ডিলিট করে দিবে। তো যাই হোক, সে তার বাসায় চলে যায়। সেখানে গিয়ে দেখে মিসেস ক্যারলও ওয়াশরুমে ছিল। রমাকান্ত তখন বাইরে দাঁড়িয়েই তাকে বলতে থাকে যে সে যা কিছু দেখেছে কিছুই ওরকম ছিল না। রবিন দুর্ঘটনাবশত মারা গেছে। সেখানে শুধু তার টোস্টার নেওয়ার জন্য সে গিয়েছিল। এই সব কথা শুনে মিসেস ক্যারল তাকে বলতে থাকে যে সে এখন বাথরুমের মধ্যে আছে। রমাকান্ত যেন পাশের রুমে গিয়ে বসে থাকে। সে বের হয়ে তার কথা শুনবে। রমাকান্ত পাশের রুমে যায় তখন, কিন্তু সেই রুমটা একদমই অন্যরকম ছিল। রোমান্টিক ওয়েতে পুরো রুম সাজানো ছিল। মিসেস ক্যারলের মতো একজনের বাসায় এমন রুম দেখে রমাকান্ত অনেক অবাক হয়। আর তার থেকেও বেশি অবাক হয় যখন মিসেস ক্যারল ছোট কাপড় চোপড় পরে একদম 22-23 বছরের মেয়েদের মতো সেজে গুজে তার সামনে আসে। তাকে দেখেই মনে হচ্ছিল যে তার মতলব একদমই ভালো না। তাকে দেখে রমাকান্ত খুবই ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে মিসেস ক্যারল তার সাথে কি করতে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরই রমাকান্ত জানতে পেরে যায় যে ওই ভিডিওর বদলে মিসেস ক্যারল তার থেকে কি চায়। সে তাকে সম্পূর্ণভাবে ইউজ করে তাকে তার ইশারাতে নাচাচ্ছিল। রমাকান্ত তার কাছে কোনোভাবে মাফ চাইতে থাকে আর তাকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে। তাছাড়া তাকে তার প্রিয় টোস্টার নিয়েও বলতে থাকে যে সে এটা অনেক টাকা দিয়ে কিনেছে, সে যেন এটা রেখে দেয়। তাও
যেন তাকে ছেড়ে দেয়, কিন্তু মিসেস ক্যারল তো কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হয় না। অর্থাৎ এতদিন আমরা যে ক্যারলকে দেখেছি, এই ক্যারল ছিল তার থেকে একেবারেই ভিন্ন। অনেক বছর আগে তার হাজবেন্ড মারা গেছে, তাই সে এই দিনের অপেক্ষাই করছিল যে কখন সে রমাকান্তকে তার জালে ফাঁসাবে। আর যখন সে ফাঁসিয়ে ফেলেছে, তখন সে জোর করেই রমাকান্তকে দিয়ে তার সব ডিজায়ার পূরণ করে। সবশেষে অনেক রাতে যখন রমাকান্তকে সে ছেড়ে দেয়, তখন রমাকান্ত অনেক টায়ার্ড হয়ে বাসায় ফেরে। সেখানে শিল্পা তার জন্য অপেক্ষা করছিল। শিল্পা রমাকান্তকে বলতে থাকে যে সে কি জানে আসলে এই অ্যাক্সিডেন্ট কোনো আত্মহনন ছিল না, এটা হলো একটা মার্ডার। আর সে পুলিশ অফিসারকে একটা টোস্টার নিয়ে কথা বলতে শুনেছে, তাই তার মনে হচ্ছে যে এই খুনগুলো কোনো এক টোস্টার কিলার করছে। আর যদি সেই খুনি ধরা পড়ে যায়, তাহলে পুলিশ তাকে অনেক মারধর করবে। এই সব কিছু শুনে রমাকান্তর অবস্থা তো আরো বেশি খারাপ হয়ে যায়। সে কি করবে সেটা নিয়েই ভাবতে থাকে, কারণ একদিকে তো মিসেস ক্যারল তাকে ব্ল্যাকমেল করছে, আর অন্যদিকে পুলিশও হয়তো টোস্টারের কথা জেনে গেছে, আর এখন হয়তো তারা তার পর্যন্ত পৌঁছে যাবে। তো পরদিনই দেখানো হয় মিসেস ক্যারল বারবার রমাকান্তকে কল করতে থাকে। তার জীবনে 20 বছর যাবৎ কেউ আসেনি, আর এখন এমন একটা লোককে সে ফাঁসিয়েছে যে সে তার থেকে দূরে যেতে চাইলেও যেতে পারবে না। আমরা তো বুঝতেই পারি যে রমাকান্ত অনেক বড় ঝামেলায় পড়ে গিয়েছিল। প্রতি রাতে তাকে মিসেস ক্যারলের কাছে যেতে হতো। সে কোনোভাবেই তাকে মানা করতে পারতো না, কারণ তার কাছে তো তার ভিডিও ছিল। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় সেই মন্ত্রী ইন্সপেক্টর বিক্রমের কাছে কল করে, আর তাকে বলতে থাকে যে সে যেন যে করেই হোক ওই ভিডিওর মেমোরি কার্ড খুঁজে বের করে, কারণ সেটা যদি সবার সামনে চলে আসে তাহলে তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। বিক্রম এটা নিয়েই ভাবতে থাকে। তার মনে হয় যে রবিনের বাসার মধ্যেই ওই মেমোরি কার্ড থাকতে পারে। এর জন্য সে সেই রাতেই কাউকে না জানিয়ে রবিনের বাড়িতে চলে যায়। কিন্তু তখন এখানে তাকে আসতে দেখে শিল্পা, তাই সে চুপচাপ দেখতে থাকে যে বিক্রম এখানে কি করছে। বিক্রম সেখানে অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না। তাছাড়া তখন সে আবারও মন্ত্রীকে কল করলে শিল্পা তাদের সব কথা শুনে ফেলে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় রমাকান্ত তখন মিসেস ক্যারলের বাসায় ছিল। ক্যারল যখন ওয়াশরুমে যায়, তখনই রমাকান্ত তাড়াতাড়ি করে তার ফোনটা নেয় আর সেখানে তার ভিডিও খুঁজতে থাকে। কিন্তু এটা করতে গিয়ে সে দেখতে পায় যে মিসেস ক্যারলের পুরো গ্যালারিতে শুধু তার ছবি, কিন্তু সেখানে সে ভিডিও খুঁজে পায় না। তখনই সেখানে ক্যারল চলে আসে আর বলতে থাকে যে সে কি ভেবেছে যে সে এতটাই বোকা যে নিজের ফোনের মধ্যে সে ভিডিও রেখে দিবে। সে ওই ভিডিও অনেক জায়গায় সেভ করে রেখেছে। এর পরদিনই আমাদেরকে দেখানো হয় রমাকান্ত তার দোকানে আসে। সেখানে সে মন খারাপ করে বসে থাকে। তখন তার পারফিউমের ডিলার গুড্ডু ভাই সেখানে আসে, আর সে যখন দেখে রমাকান্তর প্রচন্ড মন খারাপ, তখন সে তার কাছে কি হয়েছে সেটা জিজ্ঞেস করে। রমাকান্ত তাকে সবকিছু বলে দেয় যে তার প্রতিবেশী মহিলা তাকে ব্ল্যাকমেইল করছে। সে এরপর গুড্ডুকে আরো বলতে থাকে যে তার কাছে কি এমন কোনো লোক আছে যে কিনা ক্যারলকে হুমকি দিয়ে তার হাত থেকে রমাকান্তকে ছাড়াতে পারবে। গুড্ডু তখন তাকে রাতের বেলা একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য বলে। সেখানে দেখা করার পর গুড্ডু বলতে থাকে যে সে নিজেই এই কাজ করে থাকে, কিন্তু আসলে তো সে এর আগে এমন কোনো কাজই করেনি, কিন্তু এই প্রফেশন সে নতুন শুরু করতে চাচ্ছিল, তাই সে রমাকান্তর থেকে কোনো রকম টাকা না নিয়েই এই কাজ করে দিবে বলে জানায়। তো গুড্ডু তার কাছে একটা বন্দুক নিয়ে মিসেস ক্যারলের বাড়িতে চলে যায়, আর ক্যারলের বাসায় ঢুকে সে তার মাথায় বন্দুক রেখে দেয়। রমাকান্ত বাইরেই দাঁড়িয়েছিল। তখনই গুড্ডুর মেসেজ আসে তার কাছে। সে তাকে জানায় যে কাজ হয়ে গেছে, সে যেন উপরে চলে আসে। রমাকান্ত তখন সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে দৃশ্য উল্টো হয়ে গেছে। সেখানে গুড্ডুর লাশ পড়েছিল, কিন্তু ক্যারল তো একদম সুস্থ অবস্থায় ছিল। ক্যারল রমাকান্তকে বলতে থাকে যে সে কোনোভাবেই তার হাত থেকে বাঁচতে পারবে না, আর এখন রমাকান্তকে গুড্ডুর লাশ ঠিকানা লাগাতে হবে। এভাবে রমাকান্ত আরো বেশি মিসেস ক্যারলের জালে ফেসে যাচ্ছিল। তখন তাকে নিয়ে একটা পুরনো পরিত্যক্ত কার্নিভাল পার্কে যায় সে, আর বলতে থাকে যে এখানে কেউ আসবে না, সে যেন এখানে গর্ত খোঁড়ে আর গুড্ডুকে দাফন করে। এই দৃশ্যই আমাদেরকে গল্পের শুরুতে দেখানো হয়। রমাকান্ত তখন বাধ্য হয়ে গর্ত খুঁড়তে থাকে। সেই সময় ক্যারল তাকে বলে সে যেন একটু পাশে গর্ত খোঁড়ে, কারণ ওই জায়গায় তার হাজবেন্ডের লাশ দাফন করা আছে। সে একদিন তার কথা না শোনার জন্য তার হাজবেন্ডকে খুন করেছিল, আর এখানেই দাফন করেছিল। এসব কথা শুনে তো রমাকান্ত আরো বেশি ভয় পেয়ে যায়। যাই হোক, সে তখন কোনোভাবে দাফন করে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে আবারও আমাদেরকে কবিতাকে দেখানো হয়। সে আবারও পুলিশ অফিসারের কাছে আসে আর টোস্টার খুঁজে পেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করে। সে তার সাথে অনাথ আশ্রমের একটা বাচ্চাকেও নিয়ে এসেছিল। তাকে নিয়ে এসে সে অফিসারের কাছে বলতে থাকে যে বাচ্চা যে টোস্টার চুরি করেছে তাকে দেখেছিল, আর সেটা রমাকান্তই ছিল। এই টোস্টারের কথা শুনে ইন্সপেক্টর বিক্রম সেখানে আসে, আর তখন তার মনে হয় যে এই টোস্টার নিশ্চয়ই রমাকান্তর কাছে আছে। এজন্য সে তখনই সেই সোসাইটিতে চলে যায় আর রমাকান্তকে তার বাসা থেকে নিচে নামিয়ে আনে। সে রমাকান্তর কাছে ওই টোস্টার কোথায় সেটা জিজ্ঞেস করতে থাকে। তখন আমরা দেখতে পাই কবিতাও সেখানে চলে এসেছিল। সে সেই বলতে থাকে
যে তার ওই টোস্টারের দাম ছিল 5,000 টাকা। ইন্সপেক্টর তখনই টোস্টার চুরি করার জন্য রমাকান্তকে অ্যারেস্ট করতে যাবে, কিন্তু সেখানেই তখন মিসেস ক্যারল চলে আসে। আর সে কবিতার সাথে ডিল করে বলে যে সে যদি তাকে টোস্টারের 5,000 টাকা দিয়ে দেয় তাহলে কি সে রমাকান্তর উপর থেকে তার কেস উঠিয়ে নিবে। কবিতা তখন এতে রাজি হয়ে যায়। সে মিসেস ক্যারলের থেকে 5,000 টাকা নিয়ে সেখান থেকে কেস ডিসমিস করে চলে যায়। সবাই যখন সেখান থেকে চলে যায় তখনই রমাকান্ত মিসেস ক্যারলের কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে এভাবে কেন তার জন্য সবার সামনে টাকা দিল। তখন মিসেস ক্যারল বলে কারণ রমাকান্ত তো তার বাচ্চার বাবা হতে যাচ্ছে, অর্থাৎ সে নাকি প্রেগনেন্ট। এই সব কিছু শোনার পরে রমাকান্ত তো একদমই হয়রান হয়ে যায়। সে তখনই মন্দিরে চলে যায় আর মন্দিরে বিধাতার সামনে তার সব ভুলগুলো কনফেস করে আর বলতে থাকে যে সে তো কাউকে খুন করেনি, সে তো শুধু টাকা বাঁচানোর জন্য কিছু মিথ্যা কথা বলেছে। এই সব কিছু তখন পুলিশ ইন্সপেক্টর বিক্রম শুনে ফেলে। সে তখনই রমাকান্তকে ধরে আর তার কাছে সবকিছু জিজ্ঞাসা করে। রমাকান্তও তাকে সব কথা বলে দেয় আর তাকে এটাও জানিয়ে দেয় যে ওই টোস্টার মিসেস ক্যারলের বাসায় রয়েছে। এই শুনে বিক্রম তখনই মিসেস ক্যারলের বাসায় চলে যায় সেই টোস্টার নেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরে বিক্রমের ফোন থেকে রমাকান্তর কাছে মেসেজ আসে। তাকে জানানো হয় যে সে মিসেস ক্যারলের 12টা বাজিয়ে দিয়েছে। সে যেন উপরে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে আবারও উল্টো হয়েছে। মিসেস ক্যারল তো বিক্রমকেও খুন করে ফেলেছে। এখন ক্যারল রমাকান্তকে বলে যে তাকে এখন তার সাথে এই বডিটাও ঠিকানা লাগাতে যেতে হবে। তারা আবারও সেই পরিত্যক্ত জায়গায় চলে যায়। সেখানে গিয়ে রমাকান্ত একটা বড় গর্ত খোঁড়ে আর বিক্রমের লাশ সেখানেই রেখে দেয়। সবকিছু আগের বারের মতোই চলছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাই এইবার শিল্পা তাদের উপর নজর রাখছিল। সে রমাকান্ত এবং ক্যারলকে একসাথে এখানে আসতে দেখে ফেলে, তাই সে তাদেরকে ফলো করতে করতে এখানে চলে আসে। আর সেই সময় তাদের সব সত্যিও শিল্পার সামনে চলে আসে। শিল্পা তাদের কাছে সব সত্যিটা জানতে চায় যে এখানে আসলে কি চলছে। তাদের মধ্যে এটা নিয়েই তর্ক বিতর্ক হতে থাকে। তখনই আমরা দেখতে পাই পুলিশ অফিসার বিক্রম আসলে মারা যায়নি, সে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়েছিল। তো তার জ্ঞান ফিরতেই সে কবর থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে যে এত সহজে সে মরবে না, সে তো সবার আগেই বুড়ি, অর্থাৎ ক্যারলকে মারবে। এই বলেই সে তখন ক্যারলের দিকে বন্দুক তাক করে আর বলতে থাকে যে সে যেন তাকে ওই টোস্টারটা দিয়ে দেয়। টোস্টারের মধ্যে একটা মেমোরি কার্ড আছে, সেটাই তার লাগবে। তখনই আমরা জানতে পারি যে আসলে মিসেস ক্যারলও তার কাছে রমাকান্তর ভিডিওর যে মেমোরি কার্ড ছিল সেটা সেই টোস্টারের মধ্যেই রেখে দিয়েছিল। তাই সে তখন বুঝতে পারে না যে ইন্সপেক্টর বিক্রম কিভাবে রমাকান্তের ওই ভিডিওর ব্যাপারে জানতে পারলো। এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে থাকে, কারণ দুটো মেমোরি কার্ডই ওই টোস্টারের মধ্যে ছিল। রমাকান্ত যখন এটা জানতে পারে তখন সে অনেক অবাক হয়ে যায়। টোস্টারের মধ্যেই তার ভিডিও প্রমাণ রয়েছে, কিন্তু টোস্টার কোথায় এটা কেউ জানে না। আর তাছাড়া তখন আমাদেরকে এটা দেখানো হয় যে এক ফাঁকে ইন্সপেক্টর বিক্রম মন্ত্রীকে এই জায়গার লোকেশন পাঠিয়ে দিয়েছিল আর এখানে আসার জন্য বলে দিয়েছিল। আর লোকেশন পাওয়া মাত্রই সে তার সিকিউরিটি টিমকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে যেতে থাকে। এরপর আমরা দেখতে পাই এখানে তাদের মধ্যে টোস্টার নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। তর্কের এক পর্যায়ে শিল্পা বিক্রমের হাত থেকে তার বন্দুকটাই ছিনিয়ে নেয়। এরপর সে রমাকান্তর দিকে তাক করে বলতে থাকে যে সে যেন সবকিছু খুলে বলে তাকে যে এখানে কি কি হয়েছে। তার আর কিচ্ছু ভালো লাগছে না। আর তখনই আমরা দেখতে পাই আসলে টোস্টার তো এখানেই ছিল। প্রতিবার যখন মিসেস ক্যারল কাউকে খুন করত তখন তার সাথে করে কিছু একটা দিয়ে দিত। তো এইবার সে বাসা থেকে ইন্সপেক্টরের কবরে দেওয়ার জন্য টোস্টার নিয়ে এসেছিল। এই টোস্টার তখন রমাকান্ত খুঁজে পায় আর টোস্টার নিয়ে কত কাহিনী হয়ে যাচ্ছে। তো শিল্পা এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না, তাই তখনই তাদের কাছে সবকিছু সে জানতে চায় যে হচ্ছেটা কি। মিসেস ক্যারল তখন শিল্পাকে সবকিছু বলে দেয়। সে বলতে থাকে যে তাদের মধ্যে তো অনেক কিছু হয়ে গেছে, তাছাড়া সে এখন প্রেগনেন্ট, তার পেটে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার বাবাও হলো রমাকান্ত। এই সব কিছু শুনে তো শিল্পা একেবারেই হয়রান হয়ে যায় যে তার হাজবেন্ড তাকে মিসেস ক্যারলের সাথে মিলে ধোঁকা দিয়েছে। তার অনেক খারাপ লাগতে থাকে যে রমাকান্ত এটা কিভাবে করতে পারলো। রমাকান্ত তখন তাকে বোঝানোর চেষ্টা করে। সে শুরু থেকে সবকিছু বলার চেষ্টা করে তাকে যে কিভাবে সে টোস্টার নেওয়ার জন্য সেদিন রবিনের বাসায় গিয়েছিল, কিন্তু রবিন তাকে সেটা দিতে চায়নি। তাই তার সাথে রমাকান্তের হাতাহাতি শুরু হয়ে যায়। একটা পর্যায়ে রবিন দুর্ঘটনাবশত বেলকনি থেকেই পড়ে যায়। সে ইচ্ছে করে কিছু করেনি। আর তখন সেই ঘটনা মিসেস ক্যারল ভিডিও করে নেয় এবং তারপর থেকেই সে তাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে। আর এভাবেই সে তার সব কাজ তাকে দিয়ে করাতে থাকে, তাকে ইউজ করতে থাকে। এই সকল কথার মাঝে মিসেস ক্যারল খুব বুদ্ধি করে শিল্পার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেয়। এখন তো সে তাদের মধ্যে রাজা হয়ে গিয়েছিল। দেখা যায় তখনই আমাদেরকে রমাকান্তকে দেখানো হয় তার হাত থেকে হঠাৎই টোস্টারটা পড়ে যায় আর সেই সময় তার ভেতর থেকে দুটো মেমোরি কার্ড বেরিয়ে আসে, যেটার একটা রবিন রেখেছিল আর একটাই মিস ক্যারল। এটা দেখে তো বিক্রম খুবই এক্সাইটেড হয়ে যায়
আর সে যখনই একটা মেমোরি কার্ড নিতে যায় তখনই ক্যারল সুযোগ বুঝে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আর সেখানেই মেরে ফেলে রাখে। আর এই সুযোগে রমাকান্ত তখন সেখান থেকে শিল্পাকে নিয়ে পালাতে থাকে। সেই বিপদ থেকে কোনোভাবে বাঁচার চেষ্টা করছিল, কারণ তার এসব আর ভালো লাগছে না, সে আর পেরে উঠছে না। কিন্তু ক্যারল তো এত সহজে তাকে ছেড়ে দিবে না, তাই সেও থেমে থাকে না। সেও তখন তাদের পেছন পেছন ছুটতে থাকে আর তাদের উপর শুট করতে থাকে। কিন্তু এক পর্যায়ে তার বন্দুকের সবগুলো গুলি শেষ হয়ে গিয়েছিল। এটা দেখে শিল্পা তখন বেরিয়ে আসে আর রমাকান্তকে বলতে থাকে যে এখন তার ব্ল্যাক বেল্ট পাওয়াটা কাজে লাগবে। এই বলেই সে মিসেস ক্যারলের সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করার জন্য এগিয়ে যায়, কারণ সে আগে থেকেই ফাইটিং শিখেছিল। কিন্তু সে একা ক্যারলের সাথে একদমই পারছিল না। ক্যারলও বেশ শক্তিশালী ছিল। এসব দেখে তখন রমাকান্ত তাড়াতাড়ি তার কাছে আসে। এরপর তারা দুজনে মিলে একসাথে হাত ধরে ক্যারলের সাথে ফাইট করতে থাকে। মহিলা কত ডেঞ্জারাস তাহলে ভাবুন। কিন্তু ফাইটের এক পর্যায়ে দেখা যায় ক্যারল সেখানের এক উঁচু জায়গা থেকে হুট করেই নিচে পড়ে যায় আর সে সেখানেই মারা যায়। এরপরই আমাদেরকে সেই মন্ত্রীকে দেখানো হয়। মন্ত্রী এতক্ষণে সেখানে চলে এসেছিল। সে এসেই তার ওই মেমোরি কার্ডটা পড়া দেখতে পায়, তাই সে দ্রুত সেটা তুলে নেয়। এর মধ্যে রমাকান্ত আর শিল্পাও সেখানে চলে আসে তাদের ওই মেমোরি কার্ডটা নেওয়ার জন্য, যাতে করে তারা আবারও কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ে। কিন্তু যখন তারা দেখে এটা মন্ত্রীর হাতে, তখনই রমাকান্ত একটা বুদ্ধি বের করে। সে বলতে থাকে যে তার এই মেমোরি কার্ডের মধ্যে কি আছে সেটা তারা দেখেনি, কিন্তু এর মধ্যে নিশ্চয়ই মন্ত্রীর কনফিডেন্সিয়াল কিছু আছে। এখন সে যদি চায় এর মধ্যে যা আছে তা কখনো বাইরে না আসুক, তাহলে সে যেন এটা এক্ষুনি জ্বালিয়ে দেয়। সেটা তার জন্য ভালো আর তাদের জন্যও ভালো। তাই সে যেন দ্রুত কাজটা করে ফেলে আর মেমোরি কার্ডটা যেন নষ্ট করে দেয়। তা না হলে যদি সে এটা কোনো ডিভাইসের মধ্যে নিয়ে দেখার চেষ্টা করে, তাহলে যে কোনো হ্যাকার যে কোনো সময় এটা আবারও পেয়ে যেতে পারে। তখন সেই ঝামেলায় পড়বে। কি দরকার এসব ঝামেলা ঝক্কি নেওয়ার। এই কথা শুনে দেখা যায় ওই মন্ত্রী তো সেই মেমোরি কার্ড জ্বালায় না, উল্টো সে সেটা চিবিয়ে খেয়ে ফেলে। এটা দেখে তখন রমাকান্ত একটু স্বস্তি পায় যে যাক, এখন তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কারণ যে মেমোরি কার্ডে তার প্রমাণ ছিল সেটা তো মন্ত্রী খেয়ে ফেলেছে। যদিও সে রবিনকে ইচ্ছাকৃতভাবে খুন করেনি, তবে সে তো তার সাথে হাতাহাতি করতে গিয়েই পড়ে গেছে। তাই এসব যদি কেউ জানতে পারে তাহলে তো তাকেই ফাঁসিয়ে দেবে। এই কারণেই মন্ত্রীর মেমোরি কার্ড খেয়ে ফেলাতে সে স্বস্তি পায়। এরপর সে শিল্পাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু শিল্পা তো তার সাথে কোথাও যেতে চায় না, কারণ সে তার উপরে অনেক রাগ করেছিল। আর এটাই স্বাভাবিক, কারণ সে মিসেস ক্যারলের সাথে থেকেছে। সে তখন রমাকান্তকে বলতে থাকে সে যে কোনো পরিস্থিতির শিকার হয়েই মিসেস ক্যারলের সাথে থাকুক না কেন, কিন্তু এই একই জিনিস যদি শিল্পা করত তাহলে কি রমাকান্ত তাকে মেনে নিতে পারত? এই কথা শুনে রমাকান্ত বলতে থাকে যে সে নিশ্চয়ই সঠিক কথা বলছে, কিন্তু সে আসলেই এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিল যে তার মিসেস ক্যারলের কথা শোনা ছাড়া আর কোনোই উপায় ছিল না। তাকে বাধ্য হয়ে সব করতে হয়েছে, আর এই সব কিছু হয়েছে তার কিপটামির জন্যই। এটা এখন সে বুঝতে পারছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে। কৃপণতা তার রোগে পরিণত হয়েছিল। রমাকান্তের কাছ থেকে এই সব কথা শুনে শিল্পা তখন সবকিছুর জন্য তাকে ক্ষমা করে দেয় আর আবারও নতুন করে তাদের জীবন শুরু করে। এভাবেই চলছিল। এর মধ্যেই একদিন আমাদেরকে দেখানো হয় আজ রমাকান্ত এবং শিল্পার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তারা মন্দিরে পূজা করার জন্য যায়। সেখান থেকে বের হয়ে শিল্পা রমাকান্তকে বলতে থাকে যে আজ যেহেতু তাদের অ্যানিভার্সারি, তাই তাদের বাইরে লাঞ্চ করার জন্য যাওয়া উচিত আর নিজেদের মতো করে এই দিনটাকে সেলিব্রেট করা উচিত। রমাকান্ত তখন বলে হ্যাঁ, তারা অবশ্যই বাইরে যাবে। এই বলেই সে শিল্পাকে নিয়ে একটা ধর্মশালায় চলে আসে, যেখানে কিনা ফ্রিতে দুপুরের খাবার দেওয়া হচ্ছিল। মানে দুনিয়া যতই এদিক থেকে ওদিক হয়ে যাক না কেন, রমাকান্ত কখনোই বদলাবে না। এরপরই আমাদেরকে দেখানো হয় সে তার দোকানে ছিল। তখন তার দোকানে একটা কাস্টমার আসে আর বলতে থাকে যে তার দোকানের সবচেয়ে দামি পারফিউম যেটা আছে সে যেন সেটা বের করে। রমাকান্ত সেটা বের করে দিলে লোকটা তাকে 50 টাকা দেয় আর বলে যে 50 টাকার বদলে সে যেন তাকে এই পারফিউম একটু স্প্রে করে দেয়। রমাকান্ত তখন এই লোকটাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ দুনিয়াতে তার থেকেও কৃপণ যে কোনো লোক আছে এটা তো সে জানতোই না। আর এখন এই কথা জানতে পেরে তার অনেক ভালো লাগছিল। বুঝুন কি অবস্থা। তাই সে এতটাই খুশি হয় যে সাথে সাথে লোকটার সাথে একটা সেলফি তুলে নেয়। এই তো ছিল কিপটার রমাকান্তের কিপটামির কাহিনী। বেশি কিপটামি করতে গেলে যে মাঝে মধ্যে বিপদেও পড়তে হয়, সেটাই এই গল্পে বেশ ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। তাই মিতবায়ী হওয়া ভালো, তবে রমাকান্তের মতো কিপটা নয়।
যাক, এই ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।